সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নিবেদনে। চলুন দেখে নিই চটপট চারটে গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমেই আমরা দেখব ডোনাল্ড ট্রাম্পের বর্তমান আমেরিকার সমাজে গ্রহণযোগ্যতা কতখানি। তারপরে দেখব আব্বাস আরাগচি পাকিস্তান সফর সেরে তিনি গিয়েছিলেন ওমানে, আবারও ফিরছেন পাকিস্তানে, কিন্তু কেন সেই ডিটেলস জানবো। আমরা জানবো মাসুদ পেজেশকিয়ান ইরানের রাষ্ট্রপতি, তিনি একটি শর্ত লাগিয়েছেন, যে শর্তে আমেরিকার সঙ্গে ইরানের চুক্তি হতে পারে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন বেঞ্জামিন নেতানিয়াহুকে তিনি সম্পূর্ণ নিষেধ করেছেন, যুদ্ধবিরতি ভেঙে আর লেবাননে আক্রমণ করা যাবে না, কিন্তু সেই নির্দেশকে অমান্য করে বেঞ্জামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে তিনি বাড়ির পোষা ল্যাপডগ বানিয়ে লেবাননের যথারীতি হামলা চালাচ্ছেন। চলুন আমরা এবার একে একে দেখে নিই সবকটা আপডেট। পদাতিকের আজকের নিবেদনে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু আব্দুল হালিম। গতকাল রাতে আমেরিকার প্রধান চারটে মিডিয়া হাউস আমেরিকার সমাজে বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের গ্রহণযোগ্যতা কতখানি তার উপরে জরিপ করে একটি রিপোর্ট প্রকাশ করে, আর সেই রিপোর্টে উঠে এসেছে এমন কিছু চমকপ্রদ তথ্য যা দেখে পৃথিবীর মানুষ এখন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বেজায় হাসাহাসি করছে। কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেকে মনে করেন দ্য গ্রেটেস্ট অফ দ্য গ্রেটস, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষদের মধ্যে তিনি নাকি সর্বসেরা। সেই ডোনাল্ড ট্রাম্পের অবস্থা এখন আমেরিকাতে এতটাই খারাপ, সাধারণ মানুষ, চাকরিজীবী, ব্যবসায়ী, গৃহবধূ সমস্ত শ্রেণীর মানুষ এখন ডোনাল্ড ট্রাম্পকে একজন অনির্ভরযোগ্য, মিথ্যাবাদী, চতুর, ফন্দিবাজ, যুদ্ধবাজ এবং লম্পট এই সমস্ত অ্যাডজেক্টিভগুলো দিয়ে তাকে এখন শনাক্ত করছেন। তিনি একাধারে চোর, অন্যধারে পিডোফাইল, একাধারে মিথ্যাবাদী এবং অভিনেতা। ফলে স্বাভাবিকভাবেই আমেরিকায় 2025 সালের জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্পের গ্রহণযোগ্যতা যখন তুঙ্গে ছিল, এক বিপুল পরিমাণ মানুষের জনমত নিয়ে আমেরিকার মসনদে বসেছিলেন। কিন্তু জানুয়ারি মাস সেই শুরু, আর 2025 সালের জানুয়ারি মাসের পর থেকে ধারাবাহিকভাবে রেটিং পড়তে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের। আর আজকে এসে দেখুন কোন জায়গায় দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প। এই মুহূর্তে আমেরিকার মাত্র 34% মানুষ ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন একজন নির্ভরযোগ্য শাসক হিসেবে। উল্টো থেকে 66% মানুষ তারা মনে করছে যে ডোনাল্ড ট্রাম্প দেশ পরিচালনার পক্ষে একজন অযোগ্য উন্মাদ, তিনি আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার উপযুক্ত নন, তিনি মানসিক স্থিতি হারিয়েছেন, তার ঠিকানা পাগলা গারদে হওয়া উচিত এবং অবিলম্বে তার রাষ্ট্রপতি পদ ত্যাগ করা উচিত। অপরদিকে আরো একটি জরিপে দেখা যাচ্ছে আমেরিকার 55% মানুষ তারা মনে করছেন খুব জরুরি অবস্থায় ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রপতি পদ থেকে বহিষ্কার করা উচিত, তাকে ইমপিচ করা উচিত, নইলে আমেরিকার সমাজকে ধ্বংস করে দেবে এই উন্মাদ দানবটা। অতএব আমেরিকার হোয়াইট হাউসের জন্য এই ব্যক্তি অত্যন্ত বিপজ্জনক। হোয়াইট হাউস থেকে এই বিপজ্জনক প্রাণীটিকে অবিলম্বে সরানো উচিত আমেরিকার স্বার্থে, বিশ্ব শান্তির স্বার্থে। কারণ গোটা পৃথিবীতে এই মুহূর্তে যে অশান্তি, যুদ্ধ, দ্রব্যমূল্য বৃদ্ধি, নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, তার মূল চক্রী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের সঙ্গে হাত মিলিয়ে এখন সারা পৃথিবীতে যুদ্ধ খেলা করছেন। ওদিকে আমার বোর্ড অফ পিস খুলে গোটা পৃথিবীর কাছ থেকে চাঁদা দাবি করছেন। কেন আমেরিকার মানুষ ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করছে চলুন আমরা দেখে নিই। 1 নম্বর, রাইজিং ফুয়েল প্রাইস অ্যান্ড ইনফ্লেশন। 77% আমেরিকান ভোটার তারা ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করছেন দেশের জ্বালানি এবং জিনিসপত্রের দাম বৃদ্ধির জন্য দায়ী হচ্ছেন এই দানব ডোনাল্ড ট্রাম্প। 2 নম্বর, আমেরিকার সাধারণ মানুষ তারা ইরান যুদ্ধ নিয়ে কি ভাবছে চলুন দেখে নিই। ইরান ওয়ার অ্যান্ড ফরেন পলিসি ডোনাল্ড ট্রাম্পের, সেই ক্ষেত্রে 64% মানুষ ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধ নীতিকে সরাসরি তিরস্কার করেছেন। তারা মনে করছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে অন্যায় যুদ্ধ করছে, যে যুদ্ধে আমেরিকার কংগ্রেসের অনুমোদন নাই। আর এই যুদ্ধ লড়ে ডোনাল্ড ট্রাম্প পারিবারিক ব্যবসায়িক ফায়দা লুট করছেন তেলের বাজার থেকে, শেয়ার মার্কেট থেকে। সুতরাং এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি হচ্ছে, ওদিকে আমেরিকার সাধারণ মানুষ তারা ক্রমশ বিপদে পড়ছেন। আমরা দেখব কস্ট অফ লিভিং ক্রাইসিস, যেটা সব থেকে বড় সমস্যা আমেরিকার সমাজের। কস্ট অফ লিভিং ক্রাইসিস বিষয়ে আমেরিকার মানুষ
82% মানুষ এখন মারাত্মকভাবে উদ্বিগ্ন। আর এটাই সব থেকে বড় সূচক যে আমেরিকা এখন বিপদে। শুধু ইরান বিপদে নয়, গাজা বিপদে নয়, লেবানন বিপদে নয়, আমেরিকার গরিব মানুষও অনুরূপভাবে এই মুহূর্তে বিপদগ্রস্ত ডোনাল্ড ট্রাম্পের জন্য। স্বাভাবিকভাবে একটা দেশের 82% মানুষ যদি উদ্বিগ্ন হন কোনো একটি বিষয়, তারা কস্ট অফ লিভিং ক্রাইসিস, আমেরিকার সাধারণ খেটে খাওয়া মানুষ, ছাত্র, কৃষক, বণিক প্রত্যেকে এই মুহূর্তে যেভাবে আমেরিকার দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন। আর চলুন দেখে এবার ডোনাল্ড ট্রাম্পকে উন্মাদ কত শতাংশ লোক মনে করেন। শুধু কি আমরা যারা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে চর্চা করছি বা আমাদের যারা সম্মানীয় দর্শক আপনারা, তারাই কি মনে করছে ডোনাল্ড ট্রাম্পকে পাগল? না, আমেরিকায় বসবাসকারী আমেরিকার মানুষ কত শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পকে পাগল রাজা বলে মনে করেন? লিডারশিপ অ্যান্ড টেম্পারামেন্ট, এই জরিপে দেখা গেছে 74% মানুষ এখন ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রপতি হওয়ার অযোগ্য ব্যক্তি বলে মনে করেন। ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিত্ব, তার মিথ্যাচার, তার কপটতা এবং তার যৌন ব্যভিচার, তাকে আমেরিকার 74% মানুষ ডিসএগ্রি করেছেন। তাকে রাষ্ট্রপতি পদমর্যাদার ক্ষেত্রে তিনি একটা জঘন্য ব্যক্তিত্ব বলেই মনে করছে আমেরিকার 74% মানুষ। সর্বোপরি আমেরিকার সমাজের 72% মানুষ তারা বলেছেন দ্য কান্ট্রি ইজ অন দ্য রং ট্র্যাক, আমেরিকা ভুল ট্র্যাকে চলছে এবং সামনেই গাড্ডা। এই কথা মনে করছেন 72% আমেরিকাবাসী। অপরদিকে 19% মানুষ যারা মূর্খের স্বর্গে বাস করছেন, কিংবা আমেরিকা গাড্ডায় গেলে যে সমস্ত বণিক শ্রেণীর লাভ হবে, অর্থাৎ সরাসরি যাদের কায়েমি স্বার্থ জড়িয়ে আছে, এমন 19% মানুষ তারা মনে করছেন থিংস আর হেডেড ইন দ্য রাইট ডাইরেকশন, আমেরিকা সমাজ সঠিক দিশায় এগিয়ে চলছে বলে মনে করেছেন। চলুন আমরা 2 নম্বর খবরে চলে যাই। এই মুহূর্তে সবার চোখ ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির দিকে, কারণ গত পরশুদিন তিনি ইরান থেকে উড়ে এসেছিলেন পাকিস্তানে। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবার পর তিনি সোজা উড়ে গিয়েছিলেন ওমানে। আর তাৎপর্যপূর্ণভাবে যখন তিনি ওমান গেলেন, ইরানি প্লেন ব্যবহার না করে আসিম মুনিরের ব্যবহার করা প্লেনে তিনি গেলেন ওমানের মাস্কটে। আর সেই পথে ইরান থেকে আসা আব্বাস আরাগচির সঙ্গে যে একদল প্রতিনিধি দল এসেছিলেন ইরান থেকে, তারা তখন ইরানে ফিরে যায়। আর আব্বাস আরাগচি ওদিকে সভা করেছেন ওমানের সঙ্গে। ওমানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় স্বাভাবিকভাবে উঠে এসেছে রিজিওনাল ফ্রেমওয়ার্ক এবং হরমুজ প্রণালীকে আগামী দিনে কিভাবে ইরান এবং ওমান মিলিতভাবে নিয়ন্ত্রণ করবে, আন্তর্জাতিক জাহাজ চলাচলের ক্ষেত্রে কি ফ্রেমওয়ার্ক তৈরি হবে, সেই সমস্ত বিষয়ে ওমানের সঙ্গে আব্বাস আরাগচির দফায় দফায় গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। সেই আলোচনা শেষে আব্বাস আরাগচি সরাসরি মস্কো উড়ে না গিয়ে খুব তাৎপর্যপূর্ণভাবে তিনি আবারও ইসলামাবাদে ফিরে আসছেন আগামীকাল। আর আজ সন্ধ্যাবেলায় ইতিমধ্যে ইরান থেকে রওনা দিয়েছে ইরানের সেই বিশেষ প্রতিনিধি দল, যারা সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে আরো একবার ইসলামাবাদে মিলিত হয়ে পাকিস্তান প্রতিনিধির সঙ্গে আমেরিকার সঙ্গে ইরানের যে দ্বিপাক্ষিক চুক্তি বা আলোচনার প্রসঙ্গ, তা নিয়ে মধ্যস্থতাকারী পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে আরো এক দফা গুরুত্বপূর্ণ আলোচনা হবে দুই দেশের মধ্যে। আর তারপর আব্বাস আরাগচি তার সমস্ত পারিষদবর্গকে নিয়ে তিনি সোজা মস্কো রওনা দিচ্ছেন। আমেরিকার সঙ্গে যে বর্তমানে এই মুহূর্তে ইরানের যে যুদ্ধের পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কূটনীতির মাধ্যমে সমাধান করা যায় কিনা সেই বিষয়ে রাশিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে বলেই অনুমান করা হচ্ছে। কারণ এখনো পর্যন্ত ইরানের অন্যতম 2 বন্ধু রাষ্ট্র, একদিকে চীন, অপরদিকে রাশিয়া। তাই চীনের সঙ্গে এবং রাশিয়ার সঙ্গে বোঝাপড়া না করে ইরান কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে না আমেরিকার বিষয়ে, সেটাই এখন পর্যন্ত স্পষ্ট। আর এই প্রেক্ষিতে আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। রাশিয়াতে আব্বাস আরাগচি যখন বৈঠক করবেন রাশিয়ান প্রতিনিধি দলের সঙ্গে, তখন চীনের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক দলও উপস্থিত থাকার খবর পাওয়া গেছে। আর এখান থেকে আমরা যে খবর ধারাবাহিকভাবে আপনাদেরকে বলে আসছি, IRC, ইরান, রাশিয়া, চায়না পাওয়ার ব্লক, সেই পাওয়ার ব্লক আগামী দিনে একটা বৃহত্তর রূপ ধারণ করতে যাচ্ছে। ব্রিক্স এখন ইতিহাস। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না যে পাওয়ার ব্লক তৈরি হয়েছিল, যাকে G7 এর অপোজিটে শক্তিশালী পাওয়ার ব্লক বলে মনে করা হচ্ছিল, সেই পাওয়ার ব্লক কিন্তু এখন ধীরে ধীরে প্রায় বিলুপ্তির পথে যাচ্ছে। আর এই জায়গায় চীন, ইরান, রাশিয়া, এই ত্রৈরাষ্ট্রিক
যে জোট, সেই জোট কিন্তু গোটা পৃথিবীতে একটি মহাপরাক্রমশালী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। একদিকে আমেরিকার সঙ্গে চুক্তি, অন্যদিকে আগামী বিশ্বে নিরাপত্তা ছাড়াও বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে ইরান, রাশিয়া, চায়না একটি গুরুত্বপূর্ণ ফ্রেমওয়ার্ক তৈরি করার পথে এগিয়ে চলেছে বলে আমাদের অভিমত। তবে এই প্রেক্ষিতে মাসুদ পেজেশকিয়ান তিনি আরো একবার খুব দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, আমেরিকার সঙ্গে ইরান ততদিন কোনো বৈঠক করবে না যতদিন না পর্যন্ত আমেরিকা ওমান উপসাগরে তাদের যে নৌ অবরোধ চালাচ্ছে ইরানের জাহাজকে আটকাবার জন্য, সেই অবরোধ যতক্ষণ না আমেরিকা তুলে নিচ্ছে, তারা হুমকি দেয়া যতক্ষণ না থামাচ্ছে, ততক্ষণ ইরান আমেরিকার কাছে মাথা নত করবে না, তার সঙ্গে কোনো রকম দ্বিপাক্ষিক আলোচনায় যাবে না। তাই খুব শীঘ্র যে আমেরিকার সঙ্গে ইরানে আলোচনা হচ্ছে না সে কথা হলফ করেই বলা যায়। আর আমেরিকা যদি মনে করে ইরান হামলা করবে, যুদ্ধ করবে, ইরান সদা প্রস্তুত আছে সেই আগ্রাসনকে মোকাবেলা করার জন্য, সে কথা দৃঢ়তার সঙ্গে জানালেন মাসুদ পেজেশকিয়ান। চলুন এবার একটু মজা করে নেওয়া যাক। ডোনাল্ড ট্রাম্প আজ ভোরবেলায় ভারতীয় সময় তিনি টুইট করে জানালেন যে আই জাস্ট ক্যান্সেল দ্য ট্রিপ অফ মাই রিপ্রেজেন্টেটিভস গোয়িং টু ইসলামাবাদ। তিনি জানিয়েছেন জারেড কুশনার এবং স্টিভ উইটকফ যাদের পাকিস্তান সফরে আসা কথা ছিল খুব শীঘ্রই, গতকালকে তিনি জানিয়েছিলেন, কিন্তু আজ ভোরবেলায় তিনি লিখলেন তিনি তার যে রিপ্রেজেন্টেটিভ তাদের পাকিস্তান সফর তিনি বাতিল করে দিয়েছেন, কারণ টু মাচ টাইম ওয়েস্টেড অন ট্রাভেলিং। তাদের কি ভ্রমণে অনেক সময় নষ্ট হয়, টু মাচ ওয়ার্ক, প্রচুর কাজ তার রয়েছে, বিসাইড হুইচ দেয়ার ইজ ট্রিমেন্ডাস ইন ফাইটিং অ্যান্ড কনফিউশন উইদিন দেয়ার লিডারশিপ। তাছাড়া ইরানের নেতাদের মধ্যে নাকি প্রচন্ড ফাইটিং চলছে, ইন ফাইটিং। দেশের মধ্যে কে নেতা ইরানিরা জানেই না, nobody knows who is in charge, দেশের দায়িত্বে কে আছেন তারা জানেনই না। অলসো উই হ্যাভ অল দ্য কার্ডস, দে হ্যাভ নো কার্ডস। হাসি থামাতে পারবেন না ডোনাল্ড ট্রাম্পের এই দাবি শুনলে। হি হ্যাভ অল কার্ডস, তিনি তাস খেলতে বসেছেন, রুইতন, হরতন, গোলাম বিবি সব তার হাতেই রয়েছে, আর ইরানের হাতে ফাঁকা সাদা তাস। সেই তাস দিয়ে ইরান বাজিমাত করতে পারবেন না। সেই তাস খেলার বাজিগার ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছেন ইরানের সঙ্গে, তাই তিনি আপাতত কোনো বৈঠকে যাচ্ছেন না, ক্যান্সেল, ফিনিশ, ওভার করে দিয়েছেন মিটিং। কিন্তু আসল সত্য এই, আব্বাস আরাকচি নিজেই আমেরিকার প্রতিনিধি দলের জন্য কোন রকম অপেক্ষা না করে নিজের শিডিউল মেনে তিনি যথারীতি মাস্কটের উদ্দেশ্যে রওনা হয়েছেন পাকিস্তান ছেড়ে। তাই পাকিস্তানে এসে আমেরিকার প্রতিনিধি দলের কারোর সঙ্গে মিট করবার কোনো সুযোগই ছিল না। আব্বাস আরাকচির সপাটে ডোনাল্ড ট্রাম্পকে চড় মেরেছেন, তার প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাবে কোন রকম পাত্তাই দেয়নি, ভ্রুক্ষেপই করেনি আব্বাস আরাকচি। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের কিছু করার ছিল না তার প্রতিনিধি দলের পাকিস্তান ভ্রমণ ক্যান্সেল করা ছাড়া। অতএব তিনি মুখ রক্ষা করলেন, আমি সেই শ্রীমান হনু যে ক্যান্সেল করেছে আমেরিকান রিপ্রেজেন্টেটিভদের পাকিস্তান ভ্রমণ। শেষ সব থেকে মর্মান্তিক যে খবর আপনাদের সামনে তুলে ধরতে চাই, ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ আগে দাবি করেছিলেন যে বেঞ্জামিন নেতানিয়াহু ইজ প্রহিবিটেড ফ্রম ফার্দার অ্যাটাক অন লেবানন। লেবাননে আর আক্রমণ করতে পারবে না বেঞ্জামিন নেতানিয়াহু, কারণ তিনি নিষেধ করে দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহুকে। ওদিকে বেঞ্জামিন নেতানিয়াহু তিনি জানাচ্ছেন যে আই অ্যাম নট দ্য ল্যাপডগ অফ ডোনাল্ড ট্রাম্প। ওদিকে যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু এমন ভাব যে তিনি যেন বলছেন যে ডোনাল্ড ট্রাম্প আমার পোষা কুকুর, আমি ডোনাল্ড ট্রাম্পের নই, সুতরাং আমি ডোনাল্ড ট্রাম্পকে মানতে বাধ্য নই। তাই স্বাভাবিকভাবে আপনারা দেখছেন গতকাল দক্ষিণ লেবাননে ভয়াবহ আবার বম্বিং শুরু হয়েছে, যে বম্বিং এ ইতিমধ্যেই 10 জন লেবানিজ মানুষের মৃত্যু হয়েছে। অথচ খাতায় কলমে লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চলছে, আর যে যুদ্ধবিরতির গ্যারান্টার খোদ ডোনাল্ড ট্রাম্প, খোদ আমেরিকা যুক্তরাষ্ট্র জিম্মি হওয়ার পরেও বেঞ্জামিন নেতানিয়াহু বহাল তবিয়তে লেবাননের উপরে বোমা বর্ষণ করতে পারে, খুন করতে পারে। আজ আরো 2 জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে লেবানন থেকে। তাই এত বর্বরতা সত্ত্বেও আমেরিকা যুক্তরাষ্ট্র, বিশ্বের তাবড়তোড় মানবাধিকার সংগঠন, তারা ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে কোনো শক্তিশালী অবস্থান গ্রহণ করতে পারছে না। এটাই আন্তর্জাতিক আইনের বর্তমান বেহাল দশা। স্বাভাবিকভাবে ইরান পশ্চিমী দুনিয়ার এই পচা গলা আন্তর্জাতিক সংস্থার কোনো নির্দেশকে মানতে রাজি নয়। তারা মিসাইলের মারে, ড্রোনের মারে পশ্চিমী দুনিয়ার এই সংস্থাগুলো শিক্ষা দিতে চায়। তারা নতুন করে বিশ্ব আইন গড়তে চায়। পশ্চিমাদের হাতে যে আইন, সেই আইনকে ইরান কোনোভাবেই ভরসা করে না, আর তাকে ভরসা করা যায়ও না।